আর নজরে বাংলার শুরুতেই আমাদের নজর রাখতেই হবে হাইকোর্টের দিকে, কারণ আজ হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক মামলায় এজলাসের নিয়ন্ত্রণ, মামলায় যুক্ত ছাড়া বিচারপতির এজলাসে প্রবেশ নিষেধ। গত শুক্রবার আমরা জানি এজলাসে ভিড় এবং হই হট্টগোল হয়, যার জেরে শুনানি পিছিয়ে যায়। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, আমরা দেখেছিলাম ঠিক গত শুক্রবারই এজলাসে মামলা উঠতেই চিৎকার, ভিড়, হই হট্টগোল হয়। বিচারপতি তিনি অনুরোধ করেন, কিন্তু শুনানি হয়নি, অবশেষে সেই শুনানি পিছোয়। আজ কি বন্দোবস্ত করা হচ্ছে? দেখো, গতকাল হাইকোর্ট প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে 5 নম্বর আদালত কক্ষে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দুটি মামলা রয়েছে। এক্ষেত্রে আইপ্যাকের ইডি অভিযান সংক্রান্ত যে দুটি মামলা, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি ইডির করা যে মামলা, সেই মামলা দুপুর 2:30 নাগাদ শুনানি, কিন্তু সেই শুনানি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই নিয়ন্ত্রণে মামলার সাথে যুক্ত সব পক্ষের আইনজীবী ছাড়া অন্য কেউ ইজলাসে প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে লাইভ স্ট্রিমিং, যারা ভিতরে প্রবেশ করতে পারবেন না কিন্তু মামলা সম্পর্কে জানতে চান, তাদের জন্য লাইভ স্ট্রিমিং এর বন্দোবস্ত থাকবে আজকে শুনানি। এছাড়া অন্য কেউ যদি এই মামলায় সংযুক্ত হতে চান শুনানিতে, সেক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হওয়া যাবে, এমনটা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে এই বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টের ইতিহাসে হট্টগোলের জেরে শুনানি স্থগিত হয়ে যাওয়া যেমন নজিরবিহীন ঘটনা, তারই রেশ ধরে সেই হট্টগোল এড়াতে বা এজলাসে শুনানি যাতে নিশ্চিন্তে করা যায়, আর তার জন্য এমন ভাবে নিয়ন্ত্রণ জারি করে কার্যত রুদ্ধদ্বার শুনানির এই বিজ্ঞপ্তিও নজিরবিহীন বলছেন অনেক প্রবীণ আইনজীবী। বেশ, অর্থাৎ শুনানি হবে আজ দুপুর 2:30 থেকে। আমরা জানি যে গত শুক্রবার এই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলার সাক্ষী থাকতে হয়েছিল। কি হয়েছিল দেখাবো আপনাদের। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টে। শুক্রবার সেই জোড়া মামলার শুনানিতেও বেনজির বিশৃঙ্খলা, ভিড়ে ঠাসা এজলাস। বিচারপতি শুভ্রা ঘোষ বারবার অনুরোধ করা সত্ত্বেও ভিড় কমেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুনানি স্থগিত করে দিতে হয় বিচারপতিকে। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14 জানুয়ারি। এক গুচ্ছ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডি। ইডি চায় বৃহস্পতিবারের ঘটনার তদন্ত করুক সিবিআই। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করা হোক। সমস্ত নথি, ডিজিটাল ডিভাইস সহ ঘটনাস্থল সিল করা হোক। ইডির আধিকারিকদের রক্ষা কবচ দিতে হবে। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত দিতে হবে। পাল্টা ইডির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৃণমূলের। রাজ্যের শাসক দলের দাবি, ইডি অতি সক্রিয় হয়ে অভিযান চালিয়েছে, তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতিয়েছে। তাদের আবেদন, দলীয় নথি ফেরত দিক ইডি, এসআইআর সংক্রান্ত নথিও ফেরত দিক। এদিন সকালে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায় ইডি। মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবেদন মেনে নেন বিচারপতি। সেই মতো ইডি এবং তৃণমূলের মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল দুপুর 2:30 থেকে। তখনই ভিড়ের চাপে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়, সেটাও আবার এজলাসের ভিতরে, যার জেরে শেষমেশ শুনানি স্থগিত করে দেন বিচারপতি। আজকে যে অর্ডারটা পাস হয়েছে সেটা হচ্ছে জুডিশিয়াল অর্ডার। 14th ম্যাটার হিয়ারিং করবে, এটা জুডিশিয়াল অর্ডার। সেই জুডিশিয়াল অর্ডার চেঞ্জ করা যায় না, এটা তো সবাই জানে। কিন্তু তা সত্ত্বেও ইডি মনে করে যে গোটা ভারতবর্ষ কিনে নিয়েছে, ওরা যা ইচ্ছা তাই করবে। জুডিশিয়াল অর্ডার only can be changed if it is brought in the cause list, মানে ডেলি লিস্ট, on the day it is fixed, nothing more than that. এদিন ইডির হয়ে আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী। তিনি অভিযোগ করেন, দুপুর 1:30 নাগাদ তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়। নিউজ 18 বাংলা।
21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা ভোট, আইন শৃঙ্খলায় নজরদারি এবং বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও লাভ হয়নি বিজেপির। আর এবার বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী চায় তারা। কলকাতা হাইকোর্টে মামলা করলেন শ্রমিক ভট্টাচার্য। দু 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা ভোট, প্রতিটি ভোটের আগে রাজ্যে আরও বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুর চড়াতে দেখা যায় বিজেপিকে। 26-এর ভোটের আগে তো একেবারে আদালতেই চলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার আবেদন, পশ্চিমবঙ্গে যে 83,000 বুথ রয়েছে তার প্রতিটির 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে। সেই সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শ্রমিকের দাবি, এতদিন বুথ নিয়ে সমীক্ষা করত ম্যাকিনটোশ বার্ন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় 6 মাস ধরে তাদের সেই কাজ বন্ধ। অন্য কোনো সংস্থাকে রাজ্য সরকার সমীক্ষার দায়িত্ব দেয়নি। যেহেতু ভোট ঘোষণা হয়নি, তাই বুথ নিয়ে মাথা ঘামানোর এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। এ বিষয়ে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট। অন্য কোনো সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিক। নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে। সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিবার ভোট এলেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রব ওঠে। কখনো দাবি ওঠে ভোটের সময় আরো বেশি বাহিনী চাই, কখনো আবার দাবি ওঠে ভোটের আগেই বাহিনী চাই। পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা ভোটে 1100 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, সংখ্যায় 1 লক্ষেরও বেশি। 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল 1094 কোম্পানি, এক্ষেত্রেও 1 লক্ষের বেশি। বুথের ভেতরে নজরদারির জন্য ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও ছিল। 21-এর বিধানসভা ভোটে 100%-এর কিছু কম বুথে ওয়েবকাস্টিং ছিল। 24-এর লোকসভা ভোটে 100% বুথে ছিল ওয়েবকাস্টিং। গত লোকসভা ভোটে প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 200 মিটার দূরে রাখা হয়েছিল রাজ্যের পুলিশকে। এরপরেও ভোটের 22 গজে সফল হতে পারেনি বিজেপি। 26-এ আবার বিধানসভা ভোট, এবার বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী চান দিলীপ ঘোষ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। কেউ বলছেন বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী চাই, কেউ বলছেন এখনই বাহিনী নিয়োগ করা হোক। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। ভোটের ময়দানে চড়া সুর, এবার আবেদন হাইকোর্টে। ভোটে এর প্রভাব কতটা পড়বে? মাস্টারমশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি তাহলে মানবো, হ্যাঁ, মানুষের জাজমেন্ট। নিউজ 18 বাংলা। মিশন 26 শনিবার মালদায় প্রধানমন্ত্রীর সভা, আর রবিবার হুগলির সিঙ্গুরে। এই প্রথম সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है, ये मेरा दृढ़ विश्वास है। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। এবার তিনি সভা করবেন হুগলির সিঙ্গুরে। গত কয়েকটি ভোটে একাধিকবার হুগলিতে সভা করেছেন নরেন্দ্র মোদী, কখনো শ্রীরামপুরে, কখনো আরামবাগে। এই প্রথম সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অনেকেরই ধারণা এই সিঙ্গুরের মঞ্চ থেকেই তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে বোঝানোর চেষ্টা করবেন বিজেপি জিতলে বাংলায় লোক নিয়ে আসবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে। आप यहाँ
2026 में भाजपा सरकार बनाइए, हम बंगाल को डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के सपनों का बंगाल बनाएंगे। बंद पड़े कारखाने फिर से खुलेंगे, नया निवेश और नए कारखाने लगेंगे, इंडस्ट्रियल हब बनेगा। ये भाजपा का संकल्प है। विकसित बांग्ला, मोदी गारंटी। তৃণমূল কখনো শিল্পের বিরোধিতা করেনি। গায়ের জোরে অনিচ্ছুক কৃষকের উর্বরা 3 ফসলি জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলনটা ছিল, এবং সেদিনকে যে আমাদের লড়াই সঠিক ছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রমাণ করেছিল তার ঐতিহাসিক রায় দিয়ে। তারপরে যখন টাটার ফ্যাক্টরি গুজরাটের সানন্দে চলে গেল, মাথায় রাখতে হবে সানন্দে কিন্তু ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, বরং উল্টে টাটা মোটরসের বর্তমান যিনি এমডি তিনি এই কদিন আগে বামেরা যেদিনকে ধর্মঘট ডেকেছিল সেই ধর্মঘটের দিনই নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিট করতে। নরেন্দ্র মোদী আসছেন পলিটিক্যাল ডিভিডেন্ড গুলোতে। 18ই জানুয়ারি সিঙ্গুরের মঞ্চ থেকে একাধিক ট্রেনের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে হাওড়া থেকে দিল্লি আনন্দ বিহার পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা বেনারস অমৃত ভারত, সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত, জয়রামবাটি মায়াপুর লোকাল ট্রেন। ভোটের বাংলায় এতগুলো ট্রেন উদ্বোধনও তাৎপর্যপূর্ণ। নিউজ 18 বাংলা। আর এবার আমরা নজর রাখবো বীরভূমের খয়রাশোলের দিকে, কারণ সেখানে অভিযোগ আসছে সুখদেব হালদার। তিনি অভিযোগ করছেন কার বিরুদ্ধে? বিজয় হালদারের বিরুদ্ধে। বিজয় হালদারকে সুখদেব হালদারের ছেলে। অর্থাৎ কি নিয়ে এই অভিযোগ, কেন এই অভিযোগ? বিডিওর কাছে অভিযোগ করছে নকল বাবা। এনিউমারেশন ফর্ম ভরা হয় বীরভূমের খয়রাশোলে, যেখানে বিজয় হালদারের বাবার নাম দেখানো হয়েছে সুখদেব হালদার, কিন্তু সুখদেব হালদার তিনি নিজেই অভিযোগ করছেন। কি অভিযোগ শোনাবো আপনাদের। একটা লোক আমাকে বাবার সাজিয়ে ভোটার হয়েছে তৃণমূল করে, এটা আমি জানতে পেরে আমি সেই বিডিওর কাছে আমার ব্যাপারটা আমি জানাইতে চাই, যাতে আমার নামটা কেটে দিয়ে ওর সঠিক বাবার নামটা দেয়। একটা প্রাণে মারার কোনো হুমকি দেয় নাই, যা পারিস তা কর, গিয়ে আমি করবো না, এগুলোই আর কি বলছে। ওর পার্টির জোরে ক্ষমতা দেখাচ্ছে, পার্টির লোকও জানাইও কোনো কিছু সুরাহা করতে পারিনি। বিজয় বাংলাদেশি, বিজয় বাংলাদেশি। অর্থাৎ বীরভূমের খয়রাশোলে সেখানে অন্যকে বাবা দেখিয়ে এসআইআর এর নাম তুলেছেন কে? নেতা। বিডিওর কাছে অভিযোগ জানালেন নকল বাবা। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা বিজয় হালদার, তিনি কি বলছেন? সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, এই তৃণমূল নেতা কতটা দাপুটে? দেখো, যে তৃণমূল নেতার কথা আমরা বলছি বিজয় হালদার, তিনি কিন্তু সেখানকার গ্রাম্য নেতা ওই মুক্তিনগর গ্রামে, এবং অভিযোগ যেটা হচ্ছে সুখদেব হালদার যিনি এসে অভিযোগ করছেন তিনি একজন ভোটার। তিনি বর্তমানে ওখানে ওই মুক্তিপুর গ্রামে থাকেন না, তিনি সাঁইথিয়া বিধানসভার পাড়ুই এলাকায় থাকেন, এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে আগে তিনি সেখানে থাকলেও তাকে যে বাবা দেখানো হয়েছে বিজয় হালদার দেখেছে, তিনি কিন্তু তার বাবা নয়, এবং নাম কেটে বাদ দেওয়ার জন্য ফর্ম 7 তিনি জমা করেছেন, এবং একই মর্মে তিনি স্থানীয় যে বিডিও তার সাথে একটা অভিযোগও দায়ের করেছেন। এবং এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে তার আরো অভিযোগ হচ্ছে যে বিজয় কিন্তু বাংলাদেশ থেকে এসছে কয়েকদিন আগে, এবং এসে কিন্তু তিনি তাকে বাবা সাজানোর চেষ্টা করেছেন। যদিও যে অভিযুক্ত নেতা রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন। বেশ, সুপ্রদীপ তুমি আমাদের সঙ্গে থাকো। যিনি অভিযুক্ত এই তৃণমূল নেতা অর্থাৎ বিজয় হালদার, তিনি কিন্তু বলছেন এই অভিযোগ ভিত্তিহীন। শোনাবো আপনাদের। এ অভিযোগ করেছে, কি করেছে সে আমি বলতেও পারবো না, আমার জানাও নেই। এবার যদি ব্লক থেকে, যদি ব্লক প্রধান যে রয়েছেন সে যদি আমাকে ডাকে, ডকুমেন্টস নিয়েছে, যতটুকু আমার কাছে ডকুমেন্টস আছে আমি ওখানে দাখিল করব। কে কি করেছে, কে কি বলেছে সে তো আমি কিছু বলতে পারবো না। না, যে ডকুমেন্টসগুলো রয়েছে আমি সবই দেবো, আমার কাছে তো রয়েছে, না থাকা তো নয়। সুপ্রতিম, আমরা দেখছি যে নাম বিজয় হালদার, পিতার নাম সুখদেব হালদার ভোটার কার্ডে সেখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এনুমারেশন ফর্ম যেখানে ফিল আপ হয়েছে। সুখদেব হালদার তিনি বলছেন নকল বাবা সাজানো হয়েছে, এদিকে বিজয় হালদার তিনি বলছেন ডকুমেন্টস রয়েছে। তাহলে সত্য ঘটনা কি?
দেখো, সত্য ঘটনা যেটা আমরা জানতে পারছি যে এই দুজনই, যাদের অভিযুক্ত এবং অভিযোগকারী, এরা কিন্তু দুজনেই বাংলাদেশের বাসিন্দা, এবং যিনি অভিযোগকারী তিনি কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন 1975 সাল নাগাদ, এবং তারপরে বিজয় হালদার এসছে। অর্থাৎ সেখানে তাদের কি সম্পর্ক এটা কিন্তু জানা যায়নি। কিন্তু এখানে যখন বাবা সাজিয়েছেন, অর্থাৎ তিনি যখন বলছেন যে তার কাছে অভিযোগ রয়েছে, যে তার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, নির্বাচন কমিশন চাইলে তিনি দেখাবেন, এবং যে অভিযোগকারী তিনিও বলেছেন, অর্থাৎ এই প্রসঙ্গে কিন্তু জেলা প্রশাসন কি করছে বা কিভাবে কাকে ডাকবে সেটার উপর কিন্তু ভিত্তি করে সমস্তটা হবে। তবে যেটা জানা যাচ্ছে যে বিজয় হালদারের নামে এখন বলছে, সেই বিজয় হালদারের বাংলাদেশের নাম কিন্তু বিজয় মন্ডল, তিনি এখানে এসে বিজয় হালদার হয়েছেন। অর্থাৎ সত্যটা কি জেলা প্রশাসন যতক্ষণ না তাদেরকে ডাকছে এবং ডকুমেন্ট জমা হচ্ছে ততক্ষণ কিন্তু জানা সম্ভব না। একেবারে কমিশনের পদক্ষেপ দাবি বিজেপির। মুক্তিনগরে বিজয় বাবুর বাবা সুখদেব বাবু তিনি কিভাবে আবার পারুয়ে চলে গেলেন, এই ব্যাপারটা তো তিনি ভালো বলতে পারবেন, কারণ তিনি তো তৃণমূলের নেতা। তৃণমূল তো সব জায়গায় কারচুপি করার চেষ্টা করছেন। আমরা চাই এই সব কিছুর তথ্য সঠিকভাবে যাতে তদন্ত করা হয়, ইলেকশন কমিশনকে কড়া পদক্ষেপ নিতে হবে বলে আমরা মনে করি। আর এই গোটা ঘটনা নিয়ে তৃণমূল কি বলছে শোনাবো আপনাদের। এবারে তদন্ত হচ্ছে, আমরা তো চাইবো সঠিকভাবে তদন্ত হোক এবং এসআইআর যাতে ন্যায্যভাবে হয়, এবং এসআইআর যাতে কোনো রকম রাজনৈতিক দুরভিসন্ধি শূন্য থেকে হোক, সেটা আমরা সবাই চাই। বিজেপি চাইছে নির্বাচন কমিশনকে দিয়ে জানাতনা প্রকারেণ 58 লক্ষ ভোটারকে তাদের ভোট থেকে বাদ দেওয়ার জন্য, যাতে তারা 58 লক্ষ ভোট পেয়ে জিততে পারে। এসআইআর শুনানির নোটিশ এবার টুটু বসুকে, তার দুই ছেলের বউ, নাতি সহ বসু পরিবারের 6 জনকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব, সেইখানে দাঁড়িয়ে মোহনবাগান সচিব তাকে ডাকা মানে এটা শুধুমাত্র মোহনবাগানই বা ফুটবল প্রেমীদের নয়, গোটা ভারতবর্ষের আবেগে আঘাত হানা। স্বপন সাধন বসু টুটু বসু নামেই বেশি পরিচিত। মোহনবাগানের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সচিব, রাজ্যসভার প্রাক্তন সাংসদ। সোমবার তাকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়। বসু পরিবারের দাবি 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে না, তাই 19 জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে শুনানিতে যেতে বলা হয়েছে। আমাদের বলা হয়েছিল যে প্রথমে যে হয়ে গেছে, নাম উঠে গেছে, তারপরে বলছে 2002-তে তো হাতে লেখা লিস্ট ছিল, তার সাথে মিলছে না। সেটা তো আমার দায়িত্ব নয়। আমি তো 2002-এর আগেও লামাটিনিয়ারে আমাদের সেন্টার ছিল, আমি ভোট দিয়েছি। আমাদের ইলেকশন কমিশনের কাছে যদি 20 বছর আগেকার ইলেকটোরাল রোল ঠিক করে না থাকে, তার দায়িত্ব বা তার জন্য হেনস্থা হতে হবে সাধারণ মানুষকে, এটা তো ঠিক নয়। টুটুদা হচ্ছে মোহনবাগান মানে টুটুদা। খুবই অবাক, মোহনবাগান ভারতবর্ষের প্রাচীন ক্লাব, সেই ক্লাবের সভাপতিকে ডাকা, এটা সত্যি অবাক লাগছে। জানি না কোথাও ভুল হচ্ছে কিনা, এইসব বিষয় নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত। 1991 থেকে 1995 সাল পর্যন্ত মোহনবাগানের সচিব ছিলেন টুটু বসু। 1995 থেকে 2018 পর্যন্ত ছিলেন সভাপতি। 2020 সালে ফের সভাপতি হন, ছিলেন 2025 পর্যন্ত। 2025 থেকে মোহনবাগানের সচিব পদে তার ছেলে সৃঞ্জয় বসু, তাকেও নোটিশ দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক, এত ভাবে লোককে হেনস্থা করা হচ্ছে, এই যে এটাই তো আমার মনে হয় হিতে বিপরীত হচ্ছে। আজকে বাবা এমপি, ফরমার এমপি, আজকে আমরা গভর্নমেন্ট থেকে পেনশন আসে, আমিও ফরমার এমপি। আজকে আমাদের হঠাৎ এটা তো ইন আ ওয়ে প্রমাণ করতে হবে যে আমরা ভারতের নাগরিক কিনা, আমাদের ভোটার রাইট আছে কিনা। এটা বোকাবো নয়। এর আগে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। সেই তালিকায় ক্রিকেটার মোহাম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার কম্পটন দত্তর নাম রয়েছে। এ নিয়ে সোমবার ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ জানান ক্রীড়াবিদরা। বেছে বেছে কিছু বিশিষ্ট লোকদের ডেকে আনা, এটা
অপমান করা ছাড়া আর কোনো কিছু না। আমার প্রশ্ন হচ্ছে, কালকে যদি মহারাষ্ট্রে এসআইআর হবে, সচিন তেন্ডুলকরকেও কি ডেকে পাঠানো হবে যে আপনি প্রমাণ করুন আপনি ভারতীয়? নাকি গুজরাট হলে নরেন্দ্র মোদীকে নিজে ডেকে পাঠানো হবে যে উনি প্রমাণ করবেন উনি ভারতীয়? এটা হাস্যকর জিনিস একটা হচ্ছে। আমাদের খুবই খারাপ লেগেছে, মানে এটা একটা অপমান ছাড়া আর কোনো কিছু নয়। নিউজ 18 বাংলা।